দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছে আমরা ভোটের রূপ। শুরু করার আগে এভাবে বলতে চাই যে কবে হবে জাতীয় নির্বাচন, আগে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন, তা নিয়ে অনৈক্য সৃষ্টি হয়েছে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের মধ্যে। অন্তর্বর্তী সরকারের অন্তরের খবর না জানলেও দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে। যদিও জামায়াত ইসলামী বলছে সংস্কার ছাড়া কোন নির্বাচন চায় না তারা। পাশাপাশি জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে দলটি, সেই সঙ্গে আনুপাতিক পদ্ধতিতে সংসদ নির্বাচনের প্রস্তাবও দিয়েছেন তারা। যদিও এসব ইস্যুতে একেবারে উল্টো অবস্থান বিএনপির। তাহলে দেখা যাচ্ছে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক নেই। মূলত ভোটের রূপ, কবে নির্বাচন, কিভাবে নির্বাচন হবে, সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন, এবং স্টুডিওতে আমি আমন্ত্রণ জানিয়েছি নাজমুল আশরাফ, প্রধান সম্পাদক গ্লোবাল টেলিভিশন, অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু, সহ দপ্তর সম্পাদক বিএনপি, এবং সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক কমিটি। তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতেই যেতে চাই টিপু ভাই আপনার কাছে। সেটি হচ্ছে যে আমাদের যে অনুষ্ঠান নাম দিয়েছে আমরা ভোটের রূপটা কেমন হতে পারে, ভোটের রূপের আগে তো নির্বাচনে আমাদের কথা বলতে হবে। শুরুতে আমি বললাম যে নির্বাচন আসলে কবে হবে। প্রধান উপদেষ্টা অনেক আগে বলেছিলেন যে এই চলতি বছরের শেষের দিকে অথবা 2026 সালের জুন জুলাই হতে পারে। তবে এখন যেটা বেশি চাওয়ার হয়েছে যে খবরটি, সেটি হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হতে পারে। তিনি একথা বলেছেন যে সব কিছু ঠিক থাকলে, এই সব কিছু ঠিক থাকলে ওই জায়গাটা একটু যদি আপনি পরিষ্কার করেন যে সব কিছু আসলে কি ঠিক থাকবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু সারা দেশে প্রত্যেকটা সময় যে এই যে আন্দোলন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলনগুলি হয়েছে, সেই আন্দোলনগুলি হচ্ছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। সকল স্থানীয় সরকার নির্বাচনগুলি কিন্তু দলীয় গভর্নমেন্টের আন্ডারেই নির্বাচনগুলি হয়েছে। এবং এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি সেটা হচ্ছে যে আপনার জাতীয় সংসদ। কারণ জাতীয় সংসদ না থাকলে অনেকগুলি সমস্যার সৃষ্টি হয়। যেমন আজকে যেমন সংস্কার প্রস্তাবগুলি আসছে, এই সংস্কার প্রস্তাবগুলোকে পাশ করতে হলে জাতীয় সংসদ লাগবে। সংসদ পাশ করলে গিয়ে এটা আবার সংবিধানে সংযোজিত হবে। কারণ স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে কিন্তু যারা প্রতিনিধি হবে তারা কিন্তু কোনো সংবিধান পরিবর্তন বা কোনো আইন পাশ করার ক্ষমতা রাখে না। সেই কারণে প্রত্যেকটা বিষয়ে প্রয়োজন হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনটা আমাদের প্রয়োজন। পাশাপাশি আরেকটা বিষয় যে কিছু সাংবিধানিক সংকট সৃষ্টি হওয়ার সম্ভাবনা সামনে দেখা দিয়েছে। যেমন কিছুদিন পরে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাবে। রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেলে তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আবার নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে। সেই নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হলে সংসদ সদস্যরাই ভোট দিয়ে বা সংসদ সদস্যদের প্রয়োজন হবে। এখানে স্থানীয় সরকারের প্রতিনিধিরা কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবে না। সেই কারণে বাংলাদেশের সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখার জন্য হলেও আপনার প্রথম হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন প্রয়োজন। আর এই নির্বাচনকে যে কথাটা আপনি বলছেন সব কিছু ঠিকঠাক থাকলে, এখন সব কিছু যদি আমি ঠিকঠাক না করি তাহলে আমার বাড়িকে যদি আমি অগোছালো অবস্থায় রাখি তাহলে তো সমস্যার সমাধান হবে না। এখন আমি আপনাকে বলি যে নির্বাচন করতে হলে যে পরিবেশটা লাগবে, আমার দীর্ঘদিনের নির্বাচন করার অভিজ্ঞতা থেকে বলতেছি, এখন বাংলাদেশের সকল অর্গানগুলো নির্বাচনে যারা স্ট্রাইকিংয়ে থাকবে তারা এখন পর্যন্ত সবাই শেখ হাসিনাকে 24 সালে যারা নির্বাচনের বৈতরী পার করেছে তারাই কিন্তু এখন পর্যন্ত সকলেই বলবৎ আছে। এই জায়গাগুলোতে কিন্তু সংস্কার হয় নাই। তো সেই কারণে আপনার এই সংস্কার, যেমন টিওনো সাহেবরা 24 সালে যেসব টিওনো সাহেবরা নির্বাচনের রিটার্নিং অফিসার ছিল তারা কিন্তু এখন সব জায়গাতে বহাল এবং তাদের পাওয়ার এখন বৃদ্ধি পেয়েছে। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সবাই কিন্তু আওয়ামী লীগের আল্লাহরা বলবৎ আছে। তারা কিন্তু তাদের সংগঠনকে আপনার সংগঠিত করছে এবং সরকারের বিরুদ্ধে তারা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করছে। আজকে আপনি দেখেন ডিসিএসপি কিছু চেঞ্জ হয়েছে, আর আসলে এই চেঞ্জটা দিয়ে ব্যাপক ধরনের কোনো কিছু ঘটে নাই। এবং আমার কাছে মনে হয়েছে সরকারের যে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন অর্গান যেগুলো আছে সেই অর্গানগুলোকে এই উপদেষ্টাদেরকে এখন তারা আওয়ামী লীগের যারা পেতাত্তা ছিল, ফ্যাসিবাদের যারা মূল ভূমিকায় আছে, ফ্যাসিবাদ হাসিনার তো এই টাকসার নিয়ে জনগণ নিয়ে থাকে নাই, এই টাকসার নিয়েই কিন্তু ওনারা দীর্ঘ 17 বছর মানুষের উপর অত্যাচার, নির্যাতন এবং ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। সেই লোকগুলা কিন্তু এখন এই সরকারকে আষ্টে পৃষ্ঠে আটকায় ফেলছে এবং আমার কাছে মনে হচ্ছে যে এরাই একটা এই পলিসিগুলো বারবার দিচ্ছে। তাহলে সরকারকে যদি নির্বাচন করতে হয়
স্থানীয় সরকার নির্বাচন করুক আর জাতীয় নির্বাচন, কিন্তু প্রথমত তার লেভেল প্লেইং ফিল্ডটা সৃষ্টি করতে হবে। সেই পদক্ষেপগুলো কিন্তু গত 6 মাসে 7 মাসে নেয়নি। আসবে আপনার কাছে, যেতে চাই সাইফ মুস্তাফিজ আপনার কাছে। সেটি হচ্ছে যে আপনারা নতুন দল গঠন করতে যাচ্ছেন, এর আগে আপনারা বলেছিলেন যে ফেব্রুয়ারির দিকে আপনাদের নতুন দল আসছে। নতুন দল আসা মানেই হচ্ছে আপনারা অবশ্যই নির্বাচনে অংশ নেবেন। সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন সমানুপাতিক না কোন পদ্ধতি হবে সে বিষয়ে আপনার কাছে জানতে চাবো। তার আগে জানতে চাই আপনাদের দলের কি খবর, দলের রং ঢং বৈশিষ্ট্য একটু জানতে চাই। আচ্ছা, আমরা তো আসলে দলের আগে আসলে আমরা জাতীয় নাগরিক কমিটি যখন গঠন করি, আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের এবং নতুনভাবে একটি সচেতন জনগোষ্ঠী গড়ে তোলা যারা আসলে রাজনৈতিকভাবে সচেতন হবে। তো সেই জায়গা থেকে যখন আমরা মাঠে ঘাটে যেখানেই যাচ্ছি না কেন, মানুষের একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে নতুন একটা রাজনৈতিক দলের। কারণ পূর্বের যেসব রাজনৈতিক দলগুলো ছিল তাদের থেকে তাদের যেই আকাঙ্ক্ষা ছিল সেটার বাস্তবায়ন বা প্রতিফলন তারা হয়তো পায়নি। সে জায়গা থেকে তারা বলেছে যে তরুণদের একটি রাজনৈতিক দল হতে পারে, বা এই প্রেশারটা যখন আমরা মাঠের থেকে ফিল করি তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং এই অভ্যুত্থান সহ 17 বছরের যাদের ত্যাগ তিতিক্ষা ছিল এরকম যারা স্টেক হোল্ডার্স আছে তাদের নিয়ে আমরা একটি রাজনৈতিক দলের পরিকল্পনা করি। সেইটার পরিপ্রেক্ষিতেই আমাদের নতুন একটা ক্যাম্পেইন আমরা লঞ্চ করি যে আপনার চোখে নতুন একটা বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা এই ক্যাম্পেইন লঞ্চ করার পরপরই আমাদের যে রেসপন্স বা সাড়া আমরা পাই সেটা অভূতপূর্ণ। আমরা অনলাইনে প্রথম দিনেই আমাদের 1 লাখের বেশি রেসপন্স পাই আমরা, এবং এখন প্রায় 7 দিন চলছে, আমরা প্রায় 3 লক্ষাধিক রেসপন্স আমরা অনলাইনে পেয়েছি। এবং পুরো বাংলাদেশে আমরা 1 লক্ষ ফর্ম প্রত্যেকটি জেলা, থানায়, উপজেলায় আমরা হচ্ছে যে পাঠিয়েছি, সেখানেও দারুণ রেসপন্স পাচ্ছি। মূলত এইটা করার কারণ হচ্ছে যে আমরা জনগণের মতামত নিয়ে একটি দল করতে চাই, মানে তাদের মতের প্রাধান্য যেন এই দলটিতে থাকে, মানে দলের মার্কা কি হবে, তারপরে দলের নাম কি হবে, বা তাদের মতে 3টা কোন জিনিস পরিবর্তন হলে দেশ বদলে যাবে, এরকম কিছু মানে প্রশ্ন বা মতামতের জায়গা সেখানে ছিল। তো সেই জায়গা থেকে আমরা মতামতগুলো নিচ্ছি এবং সেটি প্রাধান্য দিয়ে আমরা দল গঠন করব। আমাদের দলের আসার সম্ভাব্য তারিখ 23 থেকে 24 তারিখের মধ্যে দল আসতে যাচ্ছে। আসবে আপনার কাছে, আলোচনা রয়েছে। আমি যেতে চাই নাজমুল হক আপনার কাছে। সেটি হচ্ছে আমি শুরুতেই বললাম যে জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, আনুপাতিক হারে নির্বাচন কোন পদ্ধতিতে হবে। বিএনপি বড় একটি দল, তার একেবারে অন্য মেরুতে আছে। জামাত ইসলামী আরেকটি দল, তারাও ভিন্ন একটা মেরুতে আছে। আসলে এই মুহূর্তে অগ্রাধিকার কোনটি, মানে কোন জায়গাটা ফোকাস দেওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। এক কথায় বললে তো অগ্রাধিকার হওয়া উচিত জাতীয় নির্বাচন। আচ্ছা, আমরা গণতন্ত্রহীনতার মধ্যে কাটিয়েছি 16 বছর। স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, সেগুলোর মাধ্যমে দেশের কি অবস্থা হয়েছিল এবং তার প্রেক্ষিতে গণ অভ্যুত্থান, তার প্রেক্ষিতে নতুন ধাপে এসে পৌঁছেছে বাংলাদেশ। তাহলে মানুষের আকাঙ্ক্ষা কি? আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের জন্য কি দরকার? নির্বাচন। তো আমি গণতন্ত্র তো তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব ক্ষেত্রেই চাই। তাহলে আপনার অগ্রাধিকার কোনটা হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আমরা যে 16 বছর স্বৈরতন্ত্রে ছিলাম, এখন আমরা কোনো তন্ত্রে নাই, কিন্তু সকলের সমর্থনে একটি সরকার আছে এবং সবাই মিলেমিশে কাজ করছে দেশটিকে আরেক ধাপে নিয়ে যাওয়ার জন্য। তো সেই ধাপটা কি? সেই ধাপটা হচ্ছে গণতন্ত্র, মানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সুশাসন, ন্যায় বিচার, আইনের শাসন, মানুষের সব ধরনের অধিকার নিশ্চিত করা, জবাবদিহিতা, স্বচ্ছতা, এগুলোই তো। সব কিছু কিসের মধ্যে আছে? গণতন্ত্রের মধ্যে আছে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে চাইলে কি করতে হবে? আমাকে জাতীয় নির্বাচন করতে হবে। জাতীয় নির্বাচন মানে জাতীয় সংসদ নির্বাচন। এটা হচ্ছে বাস্তবতার প্রেক্ষিতে। আপনি যদি জাতীয় সংসদ নির্বাচনকে সংস্কার বা স্থানীয় নির্বাচন বা অন্য কোনো অজুহাতে, বা আমরা সাম্প্রতিককালে অনেক রকমের বিশৃঙ্খলা, আইন লঙ্ঘন থেকে শুরু করে অপরাধ, হামলা, ভাঙচুর, অনেক কিছু দেখেছি। তার মানে সামাজিক বিশৃঙ্খলা যদি তৈরি হয়, যদি দেশ অস্থিতিশীল থাকে, তাতে করে মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে দেশের অগ্রগতি, সমৃদ্ধি, অর্থনীতি সব কিছুই ব্যাহত হয়, এবং আন্তর্জাতিকভাবেও বাংলাদেশের অবস্থান দুর্বল হয়। আন্তর্জাতিক সম্পর্কগুলো আস্তে আস্তে দুর্বল হয়, এবং অনেক ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বিশ্ব থেকে বিভিন্ন রকমের সহযোগিতা থেকেও আমরা বঞ্চিত হব। সেই জায়গায় আপনি যত দ্রুত সম্ভব সাংবিধানিক প্রক্রিয়ায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রক্রিয়ায় একটি সরকার এবং শাসন ব্যবস্থা কায়েম করতে পারবেন, তত বেশি আপনি দেশের এবং বিদেশের যত রকমের চ্যালেঞ্জ আমরা এখন মোকাবেলা করছি সেটা থেকে উত্তরণ ঘটাতে পারবো। এটা যত বেশি বিলম্বিত হবে ততই আমাদের সংকটটা বাড়বে। তাহলে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে পজিটিভ যুক্তিটা আসলে কি? মানে স্থানীয় সরকার যারা চান তারা হয়তো ভালো বলবেন, তারপরে যুক্তি তারা ভালো বলবে। আমরা যেটা বুঝতে পারি, বাংলাদেশের ইতিহাস ৭১-এর স্বাধীনতা যুদ্ধের আগে এবং পরে এই ভূখণ্ডের
তাতে করে আমরা দেখেছি যখন যারা সে আইয়ুব খানের আমল থেকে শুরু করে যখন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকেন বা নতুন করে দল গঠন রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হন আচ্ছা। অথবা অগণতান্ত্রিক অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করেন, তারা গোটা দেশে নিজেদের প্রভাব শক্তি প্রতিষ্ঠিত করার জন্য এই কৌশলটা তারা নিয়ে থাকে। এটি মুক্তিযুদ্ধের আগে এবং পরে, স্বাধীনতার আগে এবং পরে সব ক্ষেত্রে আমরা দেখেছি। সেক্ষেত্রে স্থানীয় সরকার তারাই চাইতে পারে যাদের দরকার তৃণমূল থেকে শক্তি অর্জন করে 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 আমি সারা বাংলাদেশে আমার শক্তি বিস্তার করব এবং সেভাবে আমি গোটা রাষ্ট্রের দায়িত্ব নেব, জনগণের সমর্থন নেব। এটি ধরেন কোনো দুর্বল বা ছোট দল বা নতুন দল বা অরাজনৈতিক শক্তির চাওয়া হতে পারে। যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বহু বছর ধরে রাজনীতি করেছে, তারা সরকারে ছিল, বিরোধী দলে ছিল, নির্বাচনে ছিল, জনগণের সমর্থন কখনো কম পেয়েছে কখনো বেশি পেয়েছে, সেরকম দলগুলো কখনোই চাইবে না যে এরকম সংকটের পরে, মানে 16 বছরের সংকট, এত বড় গণ অভ্যুত্থান, এত মানুষের রক্তদান, এখন যে অবস্থায় আছে তার চেয়ে ভালো অবস্থায় উত্তরণের ক্ষেত্রে যে কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যে কোনো সামাজিক শক্তি এবং আমার ধারণা মোটা দাগে সাধারণ মানুষেরও চাওয়া হবে যে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমরা সেই উত্তরণটা ঘটাবো। তাহলে অনেক ধরনের সংকট যেগুলো এখন চলছে বা আগামীতে আরো ঘনীভূত হতে পারে, আমরা সেগুলো থেকে একটা বিরতির ইচ্ছা সংকটগুলো থাকতে কথা বলতে চাই, এখন কি আসলে সংকট চলছে। আমরা কথা বলছিলাম ভোটের রূপ নিয়ে। আমি শুরুতে যেতে চাই সাইফ মুস্তাফিজ আপনার কাছে। সেটি হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি এবং জামাতের অবস্থান মোটামুটি পরিষ্কার। আপনার নতুন দল, আপনারা নিশ্চয়ই কিছু ভাবছেন যে আসলে কোন জায়গাটা আগে যাওয়া উচিত এবং কেন যাওয়া উচিত, যদি একটু আপনি বলেন। আচ্ছা দেখুন, মানে আমার সহ-আলোচকরা যেসব কম্পোনেন্টের কথাগুলো বললেন, আচ্ছা, সেগুলো একরকম একটা ব্যাপার আছে। আর আমাদের যে সাংবিধানিক ধারা অনুযায়ী, রীতিনীতি অনুযায়ী যেসব জায়গাগুলো বললেন, সেগুলো একটা সাইডে রেখে আমি বলতে চাই যে আমাদের বিপ্লব কিন্তু কোনো সাংবিধানিক ধারাতে বা ওয়েতে হয় নাই যে সব কিছু কম্পোনেন্ট সেট রেখে আমরা সেই বিপ্লবটা করেছি। সেই জায়গা থেকে কিন্তু মানুষের, মানে আপনি যদি জনমানুষের কাছে যান, মাঠে যান, আপনি শিওর দেখতে পাবেন মানুষের কিন্তু চাহিদা শুধু একটাই না যে তারা কালকেই নির্বাচন চাচ্ছে। তারা চাচ্ছে একটা বেসিক সংস্কার যেন হয়, ন্যূনতম একটা সংস্কার যেন প্রত্যেকটা সেক্টরে হয়। এবং আপনি দেখবেন যে প্রায় 7টি কমিশন তাদের সংস্কার প্রস্তাব দিয়ে দিয়েছে। সেই জায়গা থেকে আজকে আমাদের সংস্কার কমিশনারদেরকে নিয়ে একটি ঐক্যমতের ভিত্তিতে একটি মানে ঐক্যবদ্ধ একটা কমিটি গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেন পরবর্তীতে আমাদের নির্বাচন কেন্দ্রিক যা ব্যবস্থাপনা আছে বা অন্যান্য যে বিষয়, সেখানে একটা ঐক্যমতের ধারা তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের এই কম্পোনেন্টগুলোকে ট্রায়াল অ্যান্ড এররের জায়গা থেকেও যখন আমরা দেখব, সেখানে একটা স্থানীয় সরকার নির্বাচন হতেই পারে। তাহলে কারণ জাতীয় ইলেকশনের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই। জাতীয় ইলেকশন যদি এই বেসিক সংস্কারগুলো করে ফেলে, তাহলে আপনি 6 মাস না, আপনি 3 মাসেই দিয়ে দেন। কারণ পাবলিকের যে ডিমান্ডটা, সেটা আপনাদেরকে বুঝতে হবে। কিন্তু ন্যূনতম সংস্কার তো সব দলই চাচ্ছে, সংস্কার বাইরে কিন্তু কেউ চাচ্ছে না যে আমরা সংস্কার চাই না। সেটা বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য জাসদ বা সিপিবি যারা আছে, সবাই কিন্তু সংস্কারের পক্ষে বলছে। আমার মনে হয় না তাদের পয়েন্টটা এরকম যে আমাদের ক্ষমতা দেন, আমরা এসে সেই পরিবর্তনটা করছি, আমরা এসে সংস্কারটা করছি। মুখে হয়তো বলছে যে হ্যাঁ, ন্যূনতম সংস্কারের ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু পারতপক্ষে আপনারা যদি ভালো করে স্টাডি করেন, তারা এই ব্যাপারগুলোতে আসলে কোনোভাবে ঐক্যমত না। তারা জাস্ট শুধুমাত্র ইলেকশনটা যাচ্ছে, যে কখন ইলেকশন হবে, কখন তারা এই রদবদলটায় যাবে। মানে স্টুডেন্টরা বা তরুণরা আসলে এই আন্দোলনটা করেছে যে তাদেরকে কখন মসনদে বসাবে, সেটার জন্য। মানে 6 মাসটাও আসলে অনেক দীর্ঘ তাদের জন্য হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে সাহেব, আমি আসবো আপনার কাছে। আমি যেতে চাই টিপু ভাই, আপনি যদি বলেন যে মানে রাজনৈতিক সরকার হিসেবে ক্ষমতায় গেলে তখন কি হবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বিএনপির পক্ষ থেকে কয়েকবার বলা হয়েছে যে এই মুহূর্তে রাজনৈতিক সরকার দরকার, সেই সরকার ক্ষমতা গেলেই দেশের সব সমাধান মিটে যাবে। আসলে কি সম্ভব, মিটবে কিনা? মানে আমরা তো 54 বছর ধরে দেখেছি, মাঝে মধ্যে হোঁচট খেয়েছে, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু রাজনৈতিক সরকারই ক্ষমতায় ছিল। তাহলে এত বছর পরে এসে আবার আপনারা বলছেন যে এই এখন ক্ষমতায় গেলে সমাধান হবে অনেক কিছুর। আমাদের নেতা জনাব তারেক রহমান সংস্কার, নতুন দল গঠন, নির্বাচন, সব বিষয়গুলোকে কিন্তু উনি পজিটিভলি দেখছে এবং ওয়েলকাম জানাইছে। যে নতুন দলকে গঠন করতে সেটাকেও উনি অভিনন্দন জানাইছে অগ্রিম। সংস্কার তো উনি বলছে সংস্কার, নির্বাচন, সব প্রক্রিয়ার সাথে উনি একমত। এবং পাশাপাশি আরেকটা কথা, অভিভাবকের মতন, রাষ্ট্রের অভিভাবকের মতন উনি একটা কথা বলছে, যে কোনো মূল্যে এদের ঐক্যও ধরে রাখতে হবে এবং এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না।
বিএনপি বড় দল হিসাবে যে কথাটা যে ভূমিকাটা রাখার দরকার সেটা আমাদের নেতা তারেক ঐক্য কি রহমান আছে? রাখছে। ঐক্য এখন আছে? ন্যূনতম চেষ্টা আমরা আমাদের জায়গা থেকে করছি, অনেক জায়গাতে ছাড় দিয়ে দিয়ে করছি। আচ্ছা। এখন আপনি বলছেন যে সংস্কার, আসলে সংস্কার তো বিভিন্ন জন বিভিন্ন প্রস্তাব দিচ্ছে, এই প্রস্তাবগুলোকে পাস করতে হবে, ইমপ্লিমেন্ট করার জায়গায় যেতে হবে। তো এখানে আমরা হচ্ছে এই দেশের মালিকানা ক্লায়েন্ট হচ্ছে রাজনৈতিক দলগুলো, সকল রাজনৈতিক দল, কেউ এক ক্ষুদ্র অংশ, কেউ বৃহৎ অংশ, সবাই কিন্তু জনগণের প্রতিনিধিত্ব করছে। সমস্ত সামগ্রিক রাজনৈতিক দলগুলি কিন্তু এই 18 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, মেজরিটি প্রতিনিধিত্ব করে। সাধারণ মানুষ, সেও কিন্তু কোনো না কোনো দলের সমর্থক হিসাবেই কাজ করছে, কোনো না কোনো দলের সমর্থক। সেক্ষেত্রে আপনার সরকার যদি সদিচ্ছা থাকে, 7 দিনের মধ্যে বসে সকল এই প্রস্তাবগুলি নিয়ে কমিটি করে, কমিটিকে 6 মাস 1 বছর করে টাইম দিতে দিতে তো অনন্তকাল দেওয়া যায়। তো সেই কারণে যে প্রস্তাবগুলো এসেছে সেখানে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক টেবিলে বসলে, একদিন বসবে না 2 দিন বসবে, 7 দিনের মধ্যে একটা সময় একটা প্রস্তাবনা আসতে পারে। সেই প্রস্তাবনা আলোকেই কিন্তু সামনের দিকে আগানো যাবে। এখন আপনি কবে কি করতে চান, সরকারকে তো একটা গাইডলাইন দিতে হবে, রোডম্যাপ অবশ্যই দিতে হবে যে কোন দিন কোন কাজটা করতে চাই। আজকে ধরেন 7 মাস চলে গেছে, ফ্যাসিবাদ চরিত্র যারা ছিল, শেখ হাসিনা সহ, তাদের কিন্তু বিচারের আজকে পর্যন্ত প্রক্রিয়াই শুরু হয়নি। তাহলে এটা তো এই বিচার প্রক্রিয়া যেতে যেতে যদি এটাই শেষ করতে চান, তাহলে মিনিমাম 5-7-10 বছরও লাগতে পারে, কারণ বিচারের প্রক্রিয়া বাংলাদেশের যে আইনের যে সিস্টেম। তো সেই কারণে আমি আপনাকে বলতে চাই যে আমরা সংস্কার চলমান প্রক্রিয়া। কিন্তু সাইফরা যেটা বলছে, নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী, তারা বলছেন যে বিচার শেষ করে, বিচার করেই নির্বাচনের দিকে যাই। এখন এটা তো আমি তো বললাম যে একটা বিচার শেষ হতে 12 বছর, 14 বছর, 15 বছরও পর্যন্ত লাগে। আমি অ্যাডভোকেট হিসাবে আমি বলছি যে এখানে 15 বছর লাগে, 15 বছরই বাংলাদেশের নির্বাচন হবে না। আজকে যদি এই বিচারগুলি যারা এই 17 বছরে যত ঘটনা ঘটেছে, 17 বছর আগেও যে ঘটনা ঘটেছে, শুধুমাত্র 24 সালের ঘটনাই তো ঘটে নাই, তার আগেও তো অনেক ঘটনাই ফ্যাসিবাদরা ঘটেছে। 15 বছর 17 বছর ধরে তো আমরা তাদের বিরুদ্ধে লড়াই করছি। আসবো আপনার কাছে একটু যেতে চাই না, আসবো সাহেব, আপনি একটু বলবেন যে নির্বাচনের যে প্রস্তুতির ব্যাপার আছে, ভাই যেটা বললেন যে 2 থেকে 4-5 বসে একটা সমস্যার সমাধান করা যেতে পারে, সেই জায়গাটা কেন এরকম হচ্ছে না? আমরা দেখছি রোডম্যাপ ঠিকমতো আসছে না। আর এই মুহূর্তে দেশের এখনকার যে অবস্থা, সেই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে কি বলা যায় যে নির্বাচনের একটা স্থিতিশীল পরিবেশ আছে, যদিও নির্বাচন কমিশন বলছে যে তারা ডিসেম্বরকে ধরে এগুচ্ছে? নির্বাচনের পরিবেশটাকে আমি ছোট্ট করে বলতে চাই। সাহেব যেটা বলছিলেন, এটা আরো অনেকে বলেন, ওনাদের সাথে যারা আছেন বলেন, এর বাইরে অনেকে বলেন, সেটা হচ্ছে যে আমরা তো দেখেছি 53 বছরের রাজনৈতিক দলগুলো কি করেছে, আমরা তো দেখেছি রাজনৈতিক সরকারগুলো কি করেছে, অবশ্যই খারাপ কাজ করেছে, আবার ভালো কাজও করেছে। আপনি সবকিছু খারাপ বলতে পারেন না, আবার সবকিছুকে ভালো বলা যায় না, ভালো মন্দ মিলে গেছে। কিন্তু আপনার দেশে গণতন্ত্রের চর্চা যদি ঠিকমতো না হয়, তাহলে কি গণতন্ত্র ছুঁড়ে ফেলবেন? আমরা জানি যে গণতন্ত্রের সংকট মানে অধিকতর গণতন্ত্র, রাজনীতির সমস্যা মানে রাজনীতি দিয়ে আপনি সমাধান করবেন। ফলে গণতন্ত্রের নামে যদি কেউ ষড়যন্ত্র কায়েম করে, রাজনীতির নামে কেউ গণতন্ত্রের দোষ না, রাজনীতির নামে যদি কেউ দুর্বৃত্তায়নের রাজত্ব তৈরি করে, অপরাধ, গুম খুম যা কিছু আমরা দেখেছি 16 বছর, সেটা তো রাজনীতির দোষ না। তার মানে হচ্ছে রাজনীতিতে সমস্যা আছে, গণতন্ত্রের সমস্যা আছে, আমাদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থার থেকে বহু ব্যাপারে আমাদের সমস্যা আছে। সেই সমস্যাগুলো দূর করা, মাথা কেটে ফেলে দেওয়া না। সেক্ষেত্রে রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া যার সাথে নির্বাচন যুক্ত, এই কথাটা বলার পরে যখন কেউ বলে যে আমরা তো দেখেছি অনেক বছর রাজনীতির বা গণতন্ত্রের শাসন, গণতন্ত্রের নামের দুঃশাসন, তাহলে কি আমরা সেই জায়গায় যাব না? তাহলে আমাদের ঠিক করতে হবে, না আমরা গণতন্ত্র চাই না। আমরা কি চাই? আমরা কি রাজতন্ত্র চাই? আমরা কি অন্য কোনো তন্ত্র চাই? সেটা ব্যাপারে তো আমাদের কোনো ঐক্যমত্য নয়, সবাই কিন্তু গণতন্ত্রের কথাই বলে। সো গণতন্ত্রকে যদি আপনি সমাধান মনে করেন, এবং গণতন্ত্রই সমাধান, সারা বিশ্বে এখন শাসন ব্যবস্থা হিসেবে সবচেয়ে বেশি প্রচলিত, প্রতিষ্ঠিত এবং কার্যকর হচ্ছে গণতন্ত্র। তারও কিছু সীমাবদ্ধতা এবং সংকট আছে, তারপরে গণতন্ত্রই একমাত্র আমাদের উপায়। সেই গণতন্ত্র যাতে সঠিকভাবে হয়, আগের মতো না হয়, এবং গণতন্ত্রের যেটা মূল কথা, জনগণের কর্তৃত্ব বা শাসন বা মালিকানা প্রতিষ্ঠিত করা, দ্বিতীয়ত হচ্ছে জবাবদিহিতা, তৃতীয়ত হচ্ছে স্বচ্ছতা, এগুলো নিশ্চিত করার জন্য যারা শাসন ক্ষমতায় থাকবেন, বাকি সবাইকে, রাজনীতি এবং রাজনীতির বাইরের সকল মানুষকে যদি তাদের উপর ভ্যানগার্ড হিসেবে নজরদারি করে, চাপে রাখে, জবাবদিহি করে, গণমাধ্যমের ভূমিকা ঠিক মতো রাখে, তাহলে আস্তে আস্তে আমাদের গণতন্ত্রের মানটা উন্নত হবে। কিন্তু গণতন্ত্র খারাপ ছিল বলে আমি গণতন্ত্রে যাব না, রাজনীতি খারাপ ছিল বলে আমি রাজনীতি ছুঁড়ে ফেলে দিব, এটা তো কোনো সমাধান হতে পারে না। আপনি বলছেন নির্বাচনের পরিবেশ, দেখেন যেই সরকারটি ক্ষমতায় আছে, খুবই সংকটময় মুহূর্তে তারা ক্ষমতা নিয়েছে এবং সারা দেশের মানুষের সমর্থন নিয়ে তারা
দায়িত্ব নিয়েছে এবং দায়িত্বে আছে। এখন 6 মাসের মাথায় তারা অনেক ব্যাপারে সমালোচিত হচ্ছে। আমাদের সরকার প্রধান নিজেও বলেছেন তারা অনভিজ্ঞ, এই ব্যাপারে তাদের ধারণা ছিল না, তারা প্রস্তুত ছিলেন না। অন্য যারা উপদেষ্টা আছেন সবারই প্রায় একই দশা। এমনকি ছাত্রদের যে 3 জন উপদেষ্টা তারা মানে ভয়াবহ সংকটের মধ্য দিয়ে গেছে এবং এই অভ্যুত্থানে তারা নেতৃত্ব দিয়েছে, তারা ইতিহাস সৃষ্টি করেছে। তাদেরও কি খুব বেশি রাজনৈতিক অভিজ্ঞতা আছে? না। সেই মানুষগুলো মিলে দেশ চালাচ্ছে, তাতে করে অনেক রকমের সমস্যা হচ্ছে, সেগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, এটা হবেই। কিন্তু এই যে অনভিজ্ঞ অরাজনৈতিক সরকার এবং সবার সম্মতিক্রমে হয়েছে, সমর্থন আছে, আদালতের একটা রেফারেন্সও আছে, সেগুলো সবই আমরা জানি। কিন্তু এটা একটা থেকে অস্থায়ী ব্যবস্থা, ইন্টারিম গভর্নমেন্ট বলছি আমরা। সেই অস্থায়ী ব্যবস্থা যদি আপনি চালাতে থাকেন তাহলে সংকট বহুমুখী হবে। এরই মধ্যে যেগুলো হয়েছে ভবিষ্যতে আরও হবে। সেই জন্য নির্বাচন সমাধান। আপনি যদি বলেন যে পরিবেশ, আমরা কিরকম নির্বাচন চাই? আমরা সুষ্ঠু নির্বাচন চাই, সবাই যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই, যেখানে সহিংসতা হবে না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই। সেই গ্রহণযোগ্যতা যারা হেরে যাবে তাদেরটা বলছি না, মোটা দাগে সারা দেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ যারা নির্বাচন সংশ্লিষ্ট এবং নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং গণমাধ্যম যারা এগুলো বাস্তব হিসেবে দেখেন, সবার কাছে গ্রহণযোগ্য হলে আমরা সেটাকে ভালো নির্বাচন বলবো। সেই ভালো নির্বাচনের জন্য পরিবেশ তৈরি এই সরকারকে করতে হবে। অতীতে যেগুলো ভালো নির্বাচন হয়েছে বাংলাদেশে 91, 96, 2001, 2008, সেগুলো কিন্তু অরাজনৈতিক সরকারই করেছে। তারা পেরেছে না শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে, তারা পেরেছে না নিরপেক্ষ নির্বাচন করতে, তারা পেরেছে না নির্বাচনের পরিবেশ তৈরি করতে। তাদের চেয়ে কি ওনাদের যোগ্যতা কম? অনেক ডক্টরেট ডিগ্রিধারী লোকজন এখানে আছেন, বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত প্রতিষ্ঠিত লোকজন আছেন এবং তাদের সাথে মানুষের সমর্থন আছে, রাজনৈতিক অরাজনৈতিক সব ধরনের। তারা কেন সেই পরিবেশ তৈরি করতে পারবে না? চাইলে অবশ্যই পারবে। আসবো আপনার কাছে। আমি একটু একটা প্রশ্ন রেখে যেটা বিরতি নিব, তার আগে সাইফ মুস্তাফিজ আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে মানে এইটা হচ্ছে যে একটা সমালোচনা আছে যে আপনারা সরকারের পক্ষ থেকে নানা রকম সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করছেন। আপনাদের যে দলের যে সমস্ত কারিকুলাম থাকবে সেগুলা বা দল গোছানোর ক্ষেত্রে সারা দেশে যে আপনাদের কমিটি সব কিছু মিলে আপনাদের সময় প্রয়োজন। এই সময়টা দেওয়ার জন্য কি কোনো সময়ক্ষেপণ হচ্ছে কিনা এ বিষয়ে একটু আজকে পরিষ্কার করবেন। আমি যেতে চাই আপনার কাছে সাইফ মুস্তাফিজ। বিরোধীর আগে প্রশ্ন করেছিলাম যে আপনারা যে দল গঠন করছেন আপনারা সরকার থেকে সুবিধা পাচ্ছেন, এরকম সমালোচনা একদম চাওয়ার আছে। আপনারা নানাভাবে সুবিধা নিচ্ছেন। আপনাদের দলের যিনি প্রধান হবেন আমরা শুনতে পাচ্ছি যে নাহিদ ইসলাম প্রধান হবেন, কিন্তু নাহিদ ইসলাম এখনও সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা হিসেবে আছেন। তো তিনি এখন উপদেষ্টা, আপনারা দল গোছাচ্ছেন, এই মাসে দল আত্মপ্রকাশ করবে। সব মিলিয়ে প্রশ্ন উঠতেই পারে যে আসলেই কি আপনারা সুবিধা পাচ্ছেন? দেখুন, আসলে ভেতরের যেটা খবর সেটা হচ্ছে যে না, আসলে আমরা কোনো রকম সুবিধা পাচ্ছি না। বরঞ্চ মানে আমাদের আরো অসুবিধা ফেস করতে হচ্ছে। যে মানে যেহেতু আমাদের 3 জন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে আছে, সেই জন্য ধরেন আমাদের অনেক রকম প্রশ্নমানের সম্মুখীন হতে হয়। কিন্তু আমরা ধরেন আমাদের জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা স্বতন্ত্রভাবেই তাদের কার্যক্রম করছে। সেক্ষেত্রে আসলে উপদেষ্টা মণ্ডলীর বা সরকারের কোনো প্রভাব এখানে বিস্তার করার সুযোগ নেই। আর নাহিদ ইসলামের কথা যেটা বললেন যে আমাদের মাঠ পর্যায়ে যেহেতু এই অভ্যুত্থানের প্রধান ফেস আমাদের নাহিদ ইসলাম এবং তার থেকে এক দফার যেই বক্তব্যটি সেটি এসছে, সেই জায়গা থেকে ধরেন মাঠের জায়গা থেকে মানুষের একটা আগ্রহের জায়গা আছে যে নাহিদ ইসলাম যদি আমাদের দলের প্রধান হয়, আমরাও অনেকেই আমাদের মধ্যে সেটা চাচ্ছে, কিন্তু উনি আসলে এই প্রক্রিয়াতে যুক্ত হবেন কিনা সে ব্যাপারে এখনো আমি মানে ক্লিয়ার করে বলতে পারছি না। যদি হতে হয় তাকে তো অবশ্যই তার ওই পথ থেকে ছেড়ে আসতে হবে। তো আর এই বাইরের এই কথাটা আমার মনে হয় যে ভিত্তিহীন। আসলে অতীতের যেই আলাপগুলো ছিল সেই জায়গা থেকে হয়তো অনেকে ভাবছে আমাদের জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন ওই সময় তো আসলে বিএনপি যেরকম করে গঠিত হয়েছে, মানে কিংস পার্টির যে আলাপটা সেটা আমার মনে হয় ওইখান থেকে আসছে। এবং আপনাদেরকে বলা হচ্ছে কিংস পার্টি, কিন্তু মানে বিএনপিরই কিন্তু গঠন প্রক্রিয়া বা সেই জায়গাটাই আমার মনে হয় যে ওইটা আলাপটা আসতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে একদমই না। আমাদের যেই স্বকীয় যেই যারা আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হোসেন বা বৈষম্যতে হাসনাত, সার্জিস, ওনারা আমার মনে হয় মোর দ্যান ক্যাপেবল যে তারা একটা দল গঠন করতেই পারে। এই জন্য কোনো উপদেষ্টা বা সরকারের প্রয়োজন আমি মনে করি না। আসবে আপনার কাছে যদি সময় থাকে নাজমুল সাহেব আপনি একটু পরিষ্কার করবেন যে আমরা নির্বাচন নিয়ে বেশ কথাবার্তা আমরা বলে ফেলেছি, যদি একটু বলেন যে মব বন্ধ করুন, না হলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে। প্রভাবশালী উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, যদিও তার কোনো মন্ত্রণালয়, তিনি একজন উপদেষ্টা। এই বিষয়ে একটু বলবেন, এই মব নিয়ে আসলে মব ভায়োলেন্স, মব জাস্টিস মন্ত্রণালয়ে না থাকুক, আমরা এটুকু বুঝতে পারি তিনি সরকারের এক ধরনের মানে কি বলবো নীতি সহায়তা বা পরিকল্পনা বা
মানে বুদ্ধিবৃত্তিক মানে সেবা সরকারকে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার স্ট্যাটাসগুলো দেখলে আমরা ওটাই বুঝতে এখন পারি। আপনি জি। আমাকে বলেন যে আমরা 32 থেকে শুরু করে সারা দেশে যেই ধ্বংসযজ্ঞ দেখলাম, তার ব্যাপারে সরকারের যেই নির্লিপ্ততা আমরা দেখলাম, এবং এ ব্যাপারে সরকারের কোনো কোনো উপদেষ্টার সাফাই গাইতে দেখলাম, এবং সরকারের বাইরে অনেকে এটাকে সমর্থন করে, মানে অপরাধ যার বিরুদ্ধে হোক অপরাধ আইনি দৃষ্টিতে সেটার পক্ষে বলতে দেখলাম, তখন একমাত্র মাহফুজ আলম তিনি তার বিরুদ্ধে একটা বার্তা দিলেন একাধিকবার ফেসবুক স্ট্যাটাসে। এবং উনি যেহেতু সরকারে আছেন, এইটা সরকারের অবস্থান ধরে নেওয়ার কথা, জি। কিন্তু সামগ্রিকভাবে সরকার প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যার দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, তাদের দিক থেকে কিন্তু আমরা এরকম কোনো বার্তা পেলাম না। কিন্তু মাহফুজ আলমের বার্তার যেভাবে প্রশংসিত হয়েছে আমার জানা মতে সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে, তিনি সঠিক কাজটি করেছেন। আমরা যদি বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিরাপত্তার স্বার্থে, জনজীবনের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে সঠিক কথা বলেছেন। কিন্তু উনি বললেন আর বাকিরা কেন বললেন না, বা যার করণীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি সেই মোতাবেক কেন কাজ করলেন না যখনই ধ্বংসযজ্ঞ চলেছিল। তারপরে অপারেশন ডেভিল হান্ট চলছে, 3 দিনে 3,500 ধরা হয়েছে। ডেভিল কারা, এটা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। যারা সারা দেশে আক্রমণের শিকার হলো তারা ডেভিল, না যারা আক্রমণ করেছে তারা ডেভিল? এখন যাদের ধরা হচ্ছে, আগেই আপনি শয়তান নাম দিয়ে ফেলেছেন, যাদের ধরা হচ্ছে তারা একটি দলের, একটি পক্ষের, একটি শক্তির অংশ। তারা গত 16 বছর বহু অপরাধ করেছে, জি। তার জন্য তাদের আইনানুগ বিচার হবে, কারো মামলা আছে, কেউ গ্রেফতার হতে পারেন, কারোর বিরুদ্ধে তদন্ত হতে পারে, সব ঠিক আছে। কিন্তু যখন আপনি বেআইনিভাবে তার উপরে হামলা করবেন, বাড়িঘর লুট করবেন, ভাঙচুর করবেন, সেটি তো আরেকটি অপরাধ। সেই অপরাধের শিকার হয়ে যদি কেউ ডেভিল হয়, এটা কোনো গ্রহণযোগ্য হবে না সাধারণ সুস্থ বিবেকবান মানুষের কাছে। যদি সময় থাকে আসবো। আমি যেতে চাই টিপু ভাই, আপনি একটা বিষয় পরিষ্কার করবেন, সেটি হচ্ছে যে আমরা আসিফ মাহমুদকে দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তিনি কথা বলেছিলেন। হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই ব্যাপারে তিনিও দাবি করেছেন। আজকে মির্জা ফখরুল বলেছেন যে কোন দল রাজনীতি করবে আর কোন দল নিষিদ্ধ হবে সেটা জনগণ ঠিক করবে। হ্যাঁ, আসলে জনগণ কি কারা? জনগণ কি জনগণ? মানে জনগণ কাদেরকে বোঝায়? আসলে জনগণই ঠিক করবে। জনগণ তো এই দেশের 18 কোটি মানুষ। জনগণের পালসটা কি রাজনৈতিক দলগুলো বুঝতে পারে? অবশ্যই জনগণের পাশ দিয়েই তো রাজনৈতিক দলগুলো রাজনীতি করে। জি। তো আমরা তো সেই কারণে দেখেন আমাদের নেতা জনাব তারেক রহমান যে সারা দেশে, আমি যে কথা বলছি যে সারা দেশে অনেক বিষয়ে অনেক দলে অনেকের বিষয়ে কমপ্লেন আসছে। আমার জানা মতে গ্যাসরুটিন দেখছি সেই জায়গাগুলোতে কিন্তু যারা নিজেদেরকে একবার শুদ্ধ মনে করে তারাও কিন্তু অনেক জায়গাতে ভাগ নিচ্ছে, অনেক অফিসে অনেকে যায়। বৈষম্য বিরোধী ছাত্ররাও কিন্তু অনেক অফিসে যাচ্ছে, অন্যান্য দলগুলো অনেক অফিসে যাচ্ছে, কিন্তু আমাদের দলের লোক যাচ্ছে না। আমি বলছি যারা গেছে ইতিমধ্যে 5 শতাধিক আমরা পার্টি বহিষ্কার করছি। অন্য কোনো দল এরকম বহিষ্কার করছে এর নজির নাই। কিন্তু আপনি যদি সরজমিনে তদন্ত করে দেখেন কেউ বহিষ্কার করছে, কিন্তু আমার নেতা একবার স্পষ্ট ক্লিয়ার করছে তারেক রহমান সাহেব, যেই এই ঘটনা তার নলেজে আসছে, এমনকি যে আমরা অভিযোগ করি নাই, উনি বিভিন্ন মিডিয়াতে দেখছে তাদেরকে কিন্তু উনি এক্সপেল করে দিচ্ছে পার্টি থেকে। আমাদের স্ট্যান্ডটা আমরা কিন্তু ক্লিয়ার করছি। এখন আপনি যে কথাটা বলছেন, ওই যে ডেভিলের যে কথাটা বলছেন, সেটা হচ্ছে যে গত 17 বছরে আওয়ামী লীগের যে সন্ত্রাসীদের কাছে যে অস্ত্র আছে, সেই অস্ত্র কিন্তু গত 6 মাসে কিন্তু একটা উদ্ধার হয়নি। এই অস্ত্রগুলা আগামী দিনে নির্বাচনে ব্যবহার হবে। সেই কারণে যাদের আওয়ামী লীগের সকল অস্ত্রকে আপনাকে উদ্ধার করতে হবে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন যে বক্তব্য দিচ্ছে, আপনি কিছুক্ষণ আগে যে কথাগুলি বললেন, সেটাতে আমি একটা কথা বলতে চাই যে বিগত সময়গুলো 96 সালে জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে, বিনিময়ে কিন্তু খেসারত দিতে হয়েছে, তাদেরকে অনেক নেতাকে হারাইতে হয়েছে। তো ওনারা অনেকেই মনে করছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা শুরু করে সবাই তো এখনো ফ্যাসিবাদেরই লোকজন। তারা বিভিন্ন জনকে বিভিন্ন সময় বিভিন্ন টোপ দিচ্ছে এবং বাংলাদেশের এই স্থিতিশীল অবস্থাকে আরও অস্থিতিশীল করার জন্য কিন্তু দেশের ভিতরে, সরকারের ভিতরে এবং দেশের বাইরে থেকে কিন্তু বিভিন্ন রকমের পলিসি করা হচ্ছে। এই জন্য রাজনৈতিক দলগুলাকেও খালি লাফাইলে তো হবে না। এক এক সময় ক্ষমতায় যাওয়ার জন্য এক দিকে, এক সময় এক কথা না বলা, কনস্ট্রাকটিভ কথা বলতে হবে, ঐক্য ধরে রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে ফিরতে হবে। তা নির্বাচনে আমি ক্ষমতায় যাওয়ার জন্য কখনো রেশিও ভোটের কাছে যাব, আমি জনগণের কাছে যাব। যদি জনপ্রিয় হই তাহলে আমাকে জনগণ ভোট দেবে।
আমরা তো বলি নাই যে যে আমাদেরকে রাইতের ভোট আমাদের নেতা তারেক রহমান বলছে আমরা রাইতের ভোটও চাই না, আমরা আগের দিনে ভোটও চাই না, বিনা ভোটও চাই না, আমরা জনগণের ভোট চাই। তো জনগণের ভোটে যদি আমাদেরকে মানুষ ভোট দেয় তাহলে আমরা নির্বাচিত হব, যদি অন্যদেরকে দেয় তারা নির্বাচিত হবে। তো সেই সময় এক এক সময় এক এক কথাবার্তা দেখছি যে এই আমাদের জামাত ইসলামের আমির মহোদয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন এই কদিনে কথাবার্তা বলছে। যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু গত 6 মাস ছিল না। গত 17 বছর কিন্তু আমরা আন্দোলন করছি, মাঠে থেকে যুদ্ধ করতে করতে আজকে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, ছাত্র জনতার ঐক্যের মধ্যে দিয়ে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশ যদি ধরে না রাখতে পারে তাহলে সকলকে কিন্তু পে করতে হবে। যে সাইফ মুস্তাফিজ একটু বলবেন, যেমনটি বললেন তাইফুল ইসলাম টিপু যে 17 বছর তারাই মাঠে ছিলেন, তারা আন্দোলন করেছেন, তাদের আন্দোলনের ফসল, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা আপনারা আপনাদের ভূমিকাটা আসলে শ্রদ্ধার সাথে দ্বিমত এটা নিয়ে কিন্তু ডিবেট আছে, মানে সবাই বলে যে আমি হচ্ছি মাস্টার প্ল্যানার, আমরা করছি, বিএনপি বলে না এটা আমরা করেছি। আমি আপনাকে একটু আসিফ ভাইয়ের আগে বলছি যে আমি এই যে 24 সালে যে আন্দোলন ছিল, আমি স্পষ্ট করে বলতে চাই যে অনেকে অনেক কথা বলছে, আমি সেই সময় দপ্তরের দায়িত্বে ছিলাম, আমাদের রিজভী আহমেদ আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব উনি গ্রেপ্তার ছিল। ওই সময়কার স্টেটমেন্টগুলি আমি লিখেছি এবং ওই সময়কে তারেক রহমান যে সব বক্তব্য দিয়েছে সকল বক্তব্যগুলি এবং স্টেটমেন্টগুলি বার করলেই এভিডেন্স পেয়ে যাবেন যে আন্দোলন সংগ্রামে কারা ছিল। সাইফ একটু ক্লিয়ার করুক বিষয়টা। জি সাইফ। স্টেটমেন্ট, বক্তব্য বা যেই তাদের ত্যাগ তিতিক্ষা সেটা অবশ্যই আছে, এটা নিয়ে দ্বিমত করার কিছু নেই। 17 বছর ধরে তাদের নেতাকর্মী অনেকে গ্রেফতার হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, অবশ্যই হয়েছে। কিন্তু জনগণের সাথে কানেক্ট করার যে রাজনীতি, আমার মনে হয় সেখানে আমরা কখনো কানেক্টেড ফিল করিনি। আমি তো কোনো রাজনৈতিক দলের না, আমি একজন সাধারণ জনগণ ছিলাম। সেখান থেকে যখন বিএনপি বা অন্যান্য দলগুলো কোনো রাজনৈতিক কর্মসূচি নিত, আমি ফিল করি না যে এদের সাথে আমি আসলে মাঠে নামবো। এবং আমার মনে হয় যে আপামর যে জনতা, আপনি বললেন না যে জনগণ কারা, আমার মনে হয় যে বিএনপি বা অন্য দলগুলো তাদের নেতাকর্মীর বাইরে সে জনগণের ভাষা বা পালসটা আমার মনে কখনো বুঝেনি। তারা তাদের কেন্দ্রিক ইলেকশনের রোডম্যাপ বা এই কেন্দ্রিক একটা রাজনীতি সেটা তারা করেছে। অনেক সময় অনেক ইস্যু ভিত্তিক রাজনীতি তারা করতে পারতো, যেগুলো সে সময়ের দাবি ছিল। ভারত বিরোধী এরকম অনেক এজেন্ডা এসছে, সেখানে তারা চুপ ছিল। সেখানে কিন্তু আমাদের যারা ছাত্র প্রতিনিধিরা আছে, আক্তার হোসেন থেকে শুরু করে, তারা এই বিষয়ে সরব ছিল। এটা 2014 থেকে শুরু করে আমাদের সব যারা স্টুডেন্ট লিডাররা ছিল, এখন যারা আরো পরিণত হয়েছেন, তারা কিন্তু সবসময় সরব ছিলেন। আর আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে ব্যাপারটা আপনি বললেন, আরেকটা কথা আসছিল যে একটু আগে যে আমরা সরকারে আছি কিনা বা সরকারের থেকে আমরা সে ক্ষমতা পাই কিনা। আসলে দেখেন, আমরা যদি এতটাই পাওয়ারফুল হতাম তাহলে আমরা কিন্তু চুপ্পুকে সরিয়ে দিতে পারতাম, আমরা জুলাই ঘোষণাপত্র দিয়ে দিতে পারতাম। আমরা কিন্তু সবগুলো বিষয় কিন্তু একটা জাতীয় ঐক্য চেয়েছি, বিএনপির একটা সহযোগিতা চেয়েছি, কিন্তু তারা মুখে দেখা যায় একরকম করে বলছে যে হ্যাঁ আমরা চাই এই সরকার ব্যর্থ না হোক। আমি শিওর যে আমাদের যে তারেক জিয়া সাহেব উনি আছেন, ওনার ক্ষেত্রে যে সদিচ্ছা আছে, কিন্তু আপনাদের মানে মাঠ পর্যায়ে সব নেতাকর্মীর সেই সদিচ্ছা আছে কিনা তা আমি শিওর না, কারণ মাঠ পর্যায়ে যে আলোচনাগুলো আসে তা বাস্তবায়ন হয় না। আওয়ামী লীগ এত ঘৃণ অপরাধ করেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে এটা আসলে জনগণ ঠিক করবে। কেন তারা এটা বলতে পারছে না যে এত মানে ঘৃণ অপরাধ করা? আপনার আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের রিপোর্টও দেখবেন, মানে কালকে যে এসছে আয়নাঘরের ব্যাপারটা তো সামনে আসলো, এরপর একটা দল তাদের স্ট্যান্ড ক্লিয়ার করতে পারছে না আওয়ামী লীগের বিষয়ে। সাইদ ধন্যবাদ। জি সাইদ, একটু আমি নাজমুল সাহেব আপনাকে 30 সেকেন্ড সময় দিতে চাই, আয়নাঘর নিয়ে কি আপনি কিছু বলবেন কিনা? না, মানে এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, একদম ট্রল হচ্ছে, মানে এই জায়গাটা কেন এখন আসলে অনেক বলা যায়। ছোট করে যদি বলি, সেটা হচ্ছে যে আমরা 6 মাস পরে দেখলাম আয়নাঘর 3টি, তাও বিকৃত অবস্থায়। কেন পরিবর্তন করা হলো, কেন মানে এতদিন পরে দেখানো হলো, এটা নিয়ে যেমন প্রশ্ন আছে, যা কিছু আমরা দেখেছি সেখানেও অনেক প্রশ্ন আছে। সব মিলে আমি বলবো যে আয়নাঘর আমরা দেখলাম, কিছু ভুক্তভোগীর বক্তব্য শুনলাম, উপদেষ্টাদের বক্তব্য শুনলাম, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম, সব ঠিক আছে। এখন আয়নাঘর 6 মাস পরে দেখানোর একটা ব্যবস্থা আপনারা করলেন, সেখানে আপনি বাংলাদেশের একটা গণমাধ্যমকে নিতে পারলেন না। আপনি রাষ্ট্রীয় মাধ্যম নিয়েছেন, রাষ্ট্রীয় মাধ্যম সবসময় রাষ্ট্রীয় গণমাধ্যম, এই জায়গাটা বিদেশি আপনি যে গণমাধ্যম নিয়েছেন, তার মধ্যে আপনার নিজের প্রতি নিজের সম্মান বোধ নাই, আপনার দেশের গণমাধ্যমের প্রতি আপনার কোনো মানে সম্মান নাই। তাদের স্বাধীনতা দিয়েছি বলছেন, কিন্তু তাদেরকে আপনি সেই সম্মানটুকু দিচ্ছেন না। দেশের গণমাধ্যম নিলে কি হতো? সেটাই আরেকদিনের বিষয় কথা বলবো। আজ এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি নাজমুল আশরাফ, অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু এবং সাইফ মুস্তাফিজ, তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যাবার আগে শুধু একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে সংস্কার এবং নির্বাচন নিয়ে হাতাহাতি না করে আমরা যদি সংস্কার নির্বাচন একে অপরের হাত ধরে এগিয়ে যাই, তাহলে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ পেতে পারি। আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।